সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বনাধিতির বিশেষ আয়োজন জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল। আমাদের আজকের আয়োজনে রয়েছেন বেশ কয়েকজন গুণী আবৃত্তি শিল্পী। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী, গুণীজন আমাদের শ্রদ্ধাভাজন সাধন কুমার দাস এবং আমাদের সাথে রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে আমাদের শ্রদ্ধার, ভালোবাসার এবং খুব কাছের মানুষ সেলিম দুরানী বিশ্বাস। আমাদের সাথে রয়েছে আরো একজন পশ্চিমবঙ্গেরই আবৃত্তি শিল্পী মৌ পাঠক সিংহ। সুধী দর্শক, আমরা আমাদের আজকের আয়োজনে এই গুণীজনদের পেয়ে আমরা সত্যি ধন্য এবং আমাদের আশা করি আজকের অনুষ্ঠানের সাথে আপনারা থাকবেন পুরো সময়টা ধরে। আমরা প্রথমেই চলে যাব সেলিম দুরানী বিশ্বাস ভাইয়ের কাছে। আমরা চলে যাচ্ছি। সেলিম ভাই, কেমন আছেন? শীতকালে মানুষ কেমন থাকতে পারে, কখনোই মুখ থেকে এটা অন্তত বলতে পারবো না যে খুব ভালো আছি, এটা কখনোই বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে আমরা দৈনন্দিন যে চিত্রগুলো দেখতে পাচ্ছি, বড় দুঃখজনক, বড় বেদনাদায়ক এবং শুধুমাত্র আমাদের দেশেই নয়, গোটা পৃথিবী জুড়ে। তো এই মুহূর্তে আমাদের ভারতবর্ষ একটি মানে ভয়ঙ্কর অবস্থা আর কি, যে দৈনন্দিন মানে প্রায় 20-25 হাজার করে আক্রান্ত হচ্ছে এবং গড় অনুপাতে মৃত্যুর হারও খুব কম নয়, কিন্তু পশ্চিমবঙ্গে কম বেশি 25 থেকে 30 জন প্রতিদিন মারা যাচ্ছে। তো হ্যাঁ মানে এটা খুব দুঃখজনক এবং এই মুহূর্তে আসলে কি বলি, ভালো নয়, আমরা একটু মানসিক কষ্টের মধ্যে আছি, যন্ত্রণার মধ্যে আছি যে কি হবে জানি না শেষমেশ, এর থেকে মুক্তি আচ্ছা পাবো তো। এটা একটা মানে ভীতি তো সবার মধ্যেই আছে, সারা বিশ্ব জুড়ে প্রত্যেকটি মানুষের, যারা সংবেদনশীল মানুষ তাদের প্রত্যেকের কাছেই কিন্তু এরকম একটা ভীতির কারণ রয়েছে। দেখা যাক, আচ্ছা সবাই তো আচ্ছা। বাঁচতে চাই, সুস্থ থাকতে চাই, চেষ্টা করব আমরা। সেলিম ভাই, আমরা আজকে আজকের আয়োজনে আপনার আয়োজনে প্রথম আপনার পরিবেশনা হচ্ছে। তো যেটা বলি সেটা হচ্ছে যে আমি প্রথমেই সনাধিতির এই সুন্দর আয়োজনকে আমি অবশ্যই মানে শুভকামনা জানাচ্ছি। কেননা এই ধরনের একটি অনলাইন আয়োজন এখন গোটা বিশ্ব জুড়ে ঘরের মধ্যে যারা বন্দী রয়েছেন বা অনেক মানুষ যারা রয়েছেন, তারা তো একটু মুক্তি চায়, যে একটু কোথায় গেলে একটু ভালো কথা শুনতে পাবো। সবাই তো ঘরের মধ্যে, এখনো লকডাউন চলছে আমাদের এখানে। তো সেই ভালো কথাগুলো শোনবার জন্য অন্তত শিল্পী সাহিত্যিকরা তো ঘরের মধ্যে আছড়ে মানে কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে রয়েছেন। না মঞ্চে কোনো অনুষ্ঠান, না বাইরে কোনো কিছুই হচ্ছে না। তো সুতরাং সেই জায়গাটা থেকে শিল্পীরা দেবার কি আছে, মানুষের জন্য কিছু ভালো কথা, দুটো ভালো কবিতা, একটু মানে বেঁচে থাকার আশ্বাস, ভালো সেই মানে কি বলবো, শুভ বার্তা, মানুষ কিভাবে ভালো থাকবে, সেসবগুলো একটু মানুষকে দেবার জন্য শিল্পী সাহিত্যিকরা কিন্তু কবিতায়, নাটকে, গল্পে, সুরে, গানে সবাই কিন্তু এই ধরনের আয়োজনগুলোর মধ্যে যারা রয়েছেন, থাকছেন, দর্শক শ্রোতাদের জন্য কিছু সেই শুভ বার্তাগুলো দিচ্ছেন এবং একটু মনোরঞ্জনের সেই জায়গাটায় তাঁরাও যাচ্ছেন, তাদের মনটাও ভালো থাকছে, দর্শক শ্রোতা সবাই একটু ভালো থাকতে পারছেন। সেজন্য সনাধিতির এই সুন্দর আয়োজনকে আমি অবশ্যই মানে আবার বলছি শুভকামনা জানাচ্ছি। আমি এর আগের বারেও অন্য একটা স্লটে বা পর্বে আমি এসেছিলাম, সত্যি তখনও খুব ভালো লেগেছিল, আমার ভালো লাগা, দর্শকদের ভালো লাগা তো অবশ্যই রয়েছে। তো আমি বলবো যে এই আজকের এই অনুষ্ঠান কেবলমাত্র শুধুমাত্র মনোরঞ্জনের জন্য কিন্তু নয়। আমি প্রত্যেকটি অনুষ্ঠানে একই কথাই বলি যে সুধী দর্শক মণ্ডলী, আপনারা দয়া করে এই আজকের অনুষ্ঠান, এই বর্ষার উপরে যে একটা সুন্দর মানে আমি জানি না, অসাধারণ একটি মানে ক্যাপশন বা শিরোনাম ব্যবহার হয়েছে সনাধিতির এখানে, যে জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষার ফুল। এই কথাটি এত অসাধারণ একটি কথা। আসলে আমরা তো বলতেই পারতাম যে মৌসুম হচ্ছে যে একটা ঋতু, এই বর্ষা ঋতু, এই বর্ষা ঋতুতে অন্য ফুল ফুটেছে এটা বলা যেতে পারতো, কিন্তু জীবাণুর মৌসুমে
এটা ভাববার বিষয় রয়েছে। আসলে এই আবহাওয়াটা যেটা গোটা বিশ্ব জুড়ে সত্যি জীবাণুর আবহাওয়া, জীবাণুর মৌসুমে। আর বর্ষাটা আমাদের এখানে পশ্চিমবঙ্গ বা বাংলা জুড়ে এই সময়, এই সিজনটাকে বর্ষারই সিজন। বর্ষা আমাদের এখানে মাঝে মাঝে ক্ষণে ক্ষণে বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, একটু আগেও বৃষ্টি হচ্ছিল। তো এই বর্ষার সময় বর্ষার কিছু কথা, কিছু গান, কিছু কবিতা হতেই পারে। আর আমরা সকলেই জানি, আমরা যারা বাংলা ভাষা নিয়ে চর্চা করি, আমরা যারা আবৃত্তি করি, আমাদের রবীন্দ্র নজরুল ছাড়া একটি কথা বা একটি শব্দ উচ্চারিত হয় না। তো আমি এই মুহূর্তে যেহেতু একটা বর্ষার মধ্যেই বেঁধে ফেলা হয়েছে, সেহেতু আমি চেষ্টা করছি দুটো একটা মানে কবিতা বর্ষার উপরে রচিত যে ধরনের কবিতা, সেই রকম আবৃত্তি, একটু গানটা আমি ভীষণ ভালোবাসি। আমার সেইভাবে একেবারে সেই পাঠশালায় থেকে শিখে যেভাবে চর্চার গানের সেটা আমার, আমি বলবো না। আমার ভালো লাগার জায়গা থেকে আমি গান মাঝে দুটো একটা শোনাতে পারি, দুটো একটা কবিতার মাঝখানেও। তো আমি যেটা এই মুহূর্তে শোনাবো সেটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের একটি কবিতা, যে কবিতাটিকে একটু গান, একটু আবার পাঠ, আবৃত্তি, এইভাবে এটা দিয়ে, যেখানে রবীন্দ্র নজরুলকে তিনি উচ্চারণ করেছেন এবং এই বর্ষার সিজনটাকে, বর্ষার ঋতুটাকেও ব্যবহার করা হয়েছে। আশা করি ভালো লাগবে। এটা দিয়ে শুরু হোক। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, টাপুর টুপুর, টাপুর টুপুর, টাপুর টুপুর, টাপুর টুপুর, হৃদয় জুড়ে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হৃদয় জুড়ে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি, ঘরে এবং ঘরের বাইরে একলা যখন হবি। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি, ঘরে এবং ঘরের বাইরে একলা যখন হবি। কাজী ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুম ঝুম পা ঝুম ঝুম, হাত ঝুম ঝুম পা ঝুম ঝুম, এক ঠাকুরের জ্বালায়। হাত ঝুম ঝুম পা ঝুম ঝুম, হাত ঝুম ঝুম পা ঝুম ঝুম, এক ঠাকুরের জ্বালায়। হাত ঝুম ঝুম পা ঝুম ঝুম, হাত ঝুম ঝুম পা ঝুম ঝুম, এক ঠাকুরের জ্বালায়, এক ঠাকুরের জ্বালায়, এক ঠাকুরের জ্বালায়। ধন্যবাদ। বাহ! চমৎকার ছিল। এমনিও আমি সবসময়ই সেলিম ভাইয়ের কবিতা গানে মুগ্ধ থাকি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আশা করি আমাদের দর্শকরাও মুগ্ধই ছিলেন এবং অসম্ভব চমৎকার ছিল পরিবেশনা। আহ, খুবই ভালো লেগেছে সেলিম ভাই। আমরা আবার সেলিম ভাইয়ের কাছে ফিরবো। আমরা এবারে যাচ্ছি মৌর কাছে, মৌ পাঠক সিংহের কাছে। মৌ, নমস্কার। কেমন আছো? কেমন আছো? ভালো আছি। শরীর সুস্থ আছে, কিন্তু মন ভালো নেই। আমাদের চারপাশের অবস্থা তো খুবই খারাপ, সেটা আমরা সবাই জানি। তো কিন্তু তোমাকে সুন্দর লাগছে। তোমাকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। তোমাকেও খুব সুন্দর লাগছে। আচ্ছা, ধন্যবাদ। অ্যাকচুয়ালি স্বনাদিতির বাচিকাটার এই জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল, এই অনুষ্ঠানের জন্যই আমাদের সকলকে সুন্দর লাগছে। আমরা তো প্রত্যেকে হাঁপিয়ে উঠেছি আমাদের এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে। তো সেই অবস্থা থেকে এই রকম সুন্দর অনুষ্ঠান একটু বাঁচার আশা যোগায়। সেই জায়গা থেকেই আমরা আচ্ছা, সবাই সুন্দর দেখতে লাগছি। এবং আমার বিশ্বাস স্বনাদিতি বাচিকাটার জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল, এই অনুষ্ঠান সত্যি সত্যি সুন্দর বর্ষা ফুল ফোটাবে। আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, আমাদের পৃথিবী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
তো মো, আমরা চলে যাব কবিতায়। তুমি প্রথম আমাদের জন্য কি শোনাচ্ছ? আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে তো? শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, 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 শোনা যাচ্ছে। ঠিক। আচ্ছা, চলো কবিতায় চলে যাই। আমি প্রথমেই করব রাম বিখ্যাত কবিতা পরাণ মাঝি হাঁক দিয়েছে। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না। খোকাকে শুইয়ে দাও, খোকাকে শুইয়ে দাও, তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও, গায়ে কাঁথাটা টেনে দাও। অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে, মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে, তোমার ভুরুর মতো সরু চাঁদ, তোমার চুলের মতো কালো আকাশে। ভরসার গোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে, কোমর পাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধহয়, বোধহয় ভেসে গেছে জলের তোড়ে। অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায়। নলবনের ধার দিয়ে, পান বরজের পাশ দিয়ে, গঞ্জের স্টিমারের আলো, আলো পড়েছে ঘোলা জলে। রামধনুর মতো, রামধনুর মতো এই রাত্রির বেলা। ধান ক্ষেত ভাসিয়ে জল গড়াই নদীতে, স্টিমারের তলায়। আমাদের অভাবের মতো, ঠিক আমাদের কপালের মতো। আমাদের পেটে তো ভাত নেই, পরনে কাপড় নেই, খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটাও। তবু কেন এই গঞ্জ হাসিতে উছলে ওঠে, তবু কেন এই স্টিমার শস্যেতে ভরে ওঠে। আমাদের অভাবের নদীর ওপর কেন ওরা সব পাঁজরকে গুড়িয়ে যায়। শোনো, বাইরে এসো, বাকের মুখে পরাণ মাঝি হাঁক দিয়েছে। শোনো, বাইরে এসো, ধান বোঝাই নৌকো রাতারাতি পেরিয়ে যায় বুঝি। খোকাকে শুইয়ে দাও, বিন্দার বউ শাকে ফু দিয়েছে। এবার আমরা ধান তুলে দিয়ে মুখ বুজিয়ে মরবো না, এবার প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদবো না। এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না। বাঁকের মুখে যাও কে, লণ্ঠনটা বাড়িয়ে দাও, লণ্ঠনটা বাড়িয়ে দাও। আমাদের হাঁকে রূপনারায়ণের স্রোত ফিরে যাক, আমাদের সরকিতে কেউটে আধার ফর্সা হয়ে যাক। আমাদের হৃৎপিণ্ডের তাল দামামার মতো ঝড়ের চেয়েও তীব্র আমাদের গতি। শাসনের মুগুর মেরে আর কতকাল চুপ করিয়ে রাখবে। এসো, বাইরে এসো, আমরা হেরে যাব না, আমরা মরে যাব না, আমরা ভেসে যাব না। নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ, আমাদের বিদ্রোহ মৃত্যুর বিভীষিকার বিরুদ্ধে। এসো, বাইরে এসো, আমার হাত ধরো। পরাণ মাঝি হাঁক দিয়েছে। ধন্যবাদ। অসাধারণ, খুবই চমৎকার ছিল পরিবেশনা। আমরা মোটামুটি মুগ্ধ, অনেক মুগ্ধ হয়ে শুনছিলাম একেবারেই। খুব ভালো লেগেছে। তো আমরা আবারও মোর কাছে ফিরবো এরকম অসম্ভব সুন্দর পরিবেশনার জন্য। আমরা এবার চলে যাচ্ছি আমাদের সকলেরই প্রিয় দাদা সাধন দাসের কাছে। সাধন দাস। ধন্যবাদ জেসমিন বানুবন্যা, ধন্যবাদ সনাধিতি, আমার দুজন প্রিয় সহজন এবং অগণিত দর্শক শ্রোতা সুধীমণ্ডলী যারা অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, সকল প্রীতি এবং শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। সনাধিতি নিয়মিতভাবে এই অনুষ্ঠানটি করছে। বর্ষা মৌসুমে চমৎকার একটি প্রতিপাদ্য নির্ধারণ করেছেন
এবং সেই প্রতিপাদ্যেই আবার নতুন প্রান্তিকে নতুন অনুষ্ঠান হচ্ছে। আমরাও দ্বিতীয়বার এলাম, এজন্য সনাধিতির কাছে কৃতজ্ঞতা। আর কোভিড-19 কোথায় নোঙর ফেলবে আমরা জানি না, তবে আমরা সতীন্দ্রনাথ দত্তের সেই কবিতা আমরা ভুলে যাইনি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। তা আমরা করোনা কালে মানুষের বাঁচার জন্যে মানুষের নানা দরজা, বাঁচবার নানা দরজা কিভাবে খোলা যায় সেভাবে সবাই চেষ্টা করে যাচ্ছেন। তাই মনে করি সেই চেষ্টার অংশ হিসেবেই আমাদের এই অনলাইন লাইভ প্রোগ্রাম। তো আবারও আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি কবি রফিক আজাদের কবিতা চুনিয়া আমার আর্কেটিয়া এই কবিতাটি পড়ছি। স্পর্শ কাতরতাময় এই নাম, উচ্চারণ মাত্র যেন ভেঙে যাবে, অন্তর্হিত হবে তার প্রকৃত মহিমা। চুনিয়া একটি গ্রাম, ছোট্ট কিন্তু ভেতরে ভেতরে খুব শক্তিশালী, মারণাস্ত্রময় সভ্যতার বিরুদ্ধে দাঁড়াবে। মধ্যরাতে চুনিয়া নীরব, চুনিয়া তো ভালোবাসে শান্ত স্নিগ্ধ পূর্ণিমার চাঁদ। চুনিয়া প্রকৃত বৌদ্ধ স্বভাবের নিরিবিলি সবুজ প্রকৃতি। চুনিয়া যোজন ব্যাপী মনোরম আদিবাসী ভূমি। চুনিয়া কখনো কোনো হিংস্রতা দেখেনি। চুনিয়া গুলির শব্দে আঁতকে ওঠে কি? প্রতিটি গাছের পাতা মনুষ্য পশুর হিংস্রতা দেখে না না করে ওঠে। চুনিয়া মানুষ ভালোবাসে। বৃক্ষদের সাহচর্যে চুনিয়াবাসীরা প্রকৃত প্রস্তাবে খুব সুখে আছে। চুনিয়া এখনো আছে এই সভ্য সমাজের কারো কারো মনে। কেউ কেউ এখনো তো পোষে বুকের নিভৃতে এক নিবিড় চুনিয়া। চুনিয়া শুশ্রূষা জানে, চুনিয়া ব্যান্ডেজ বাঁধে, চুনিয়া সান্ত্বনা শুধু। চুনিয়া কখনো জানি কারুকেই আঘাত করে না। চুনিয়া সবুজ খুব শান্তিপ্রিয়, শান্তি ভালোবাসে। কাঠরের প্রতি তাই স্পষ্টতই তীব্র ঘৃণা আনে। চুনিয়া গুলির শব্দ পছন্দ করে না। রক্তপাত, সিংহাসন প্রভৃতি বিষয়ে চুনিয়া ভীষণ অজ্ঞ। চুনিয়া তো সর্বদাই মানুষের আবিষ্কৃত মারণাস্ত্রগুলো ভূমধ্য সাগরে ফেলে দিতে বলে। চুনিয়া তো চায় মানুষের 3 ভাগ জলে রক্ত মাখা হাত ধুয়ে তারা দীক্ষা নিক। চুনিয়া সর্বদা বলে পৃথিবীর কুরুক্ষেত্রগুলি সুগন্ধি ফুলের চাষে ভরে তোলা হোক। চুনিয়ারও অভিমান আছে। শিশু ও নারীর প্রতি চুনিয়ার পক্ষপাত আছে। শিশু হত্যা, নারী দেখে সেও মানবিক সভ্যতার প্রতি খুব বিরূপ হয়েছে। চুনিয়া নৈরাশ্যবাদী নয়। চুনিয়া তো মনে প্রাণে নিশিদিন আশার বিদ্দিন জেলে রাখে। চুনিয়া বিশ্বাস করে শেষাবধি মানুষেরা হিংসা দেশ ভুলে পরস্পর সৎ প্রতিবেশী হবে। দাদার কণ্ঠ মানে অনেকদিন পরে শুনে আরো ভাল লাগছে। আসলে আমাদের সনাধিতির এই আয়োজনটির যে শিরোনামটি এটার পুরোটাই করেছে আমাদের সৌরভ। সৌরভের একটি সিরিজ লেখাও রয়েছে এটার উপরে। ও বাড়ি যেতে যেতে পদ্মায় বসে এই লেখাটি লিখেছিল এবং সেই সিরিজ অনুযায়ী আমাদের অনুষ্ঠানগুলো চলছে। এবং বলে রাখি ছোট করে যে সৌরভ খুব ভালো একজন লেখক এবং কবি। তো যাই হোক, দাদা অসম্ভব সুন্দর আবৃত্তি করেছেন। এরপরে কথা বলা ভাল লাগে না, আমার কথা তো শুনতে ভালো লাগার কথাই না। আমরা চলে যাব, তো তার আগে একটু আমরা দেখি আমাদের কমেন্টস গুলো, চোখ বুলিয়ে আসি।
আমি শুরু থেকে পড়ছি। মনিকা রায় বলছেন দেখছি, সুমনা দাস বলছে দেখছি, ইমরোজ সোহেল বলেছেন মৌ পাঠকের পরিবেশনা মুগ্ধ করছে আমাকে, শুভেচ্ছা। শুভেচ্ছা কবিকেও। অচেনা মণ্ডল বলেছেন সেলিম দাদা অসাধারণ উপস্থাপনা, চমৎকার লাগলো ছন্দে গানে কবিতায়। শাহনাজ পারভীন লিখছেন দারুণ। সুবর্ণা আফরিন বাহ সুন্দর, সেলিম দাদাকে দেখে আরো ভালো লাগছে, দাদাকে শ্রদ্ধা ও মৌকে অনেক অনেক ভালোবাসা। মাহমুদা রিনি আপা লিখেছেন হৃদয় জুড়ে গান, বর্ষা রবি ঠাকুর, কবিতার মায়াজাল, বৃষ্টি দুপুর। শিলা বিশ্বাস লিখেছেন আমাদের বৌদি ভাই, তিনি লিখেছেন মৌ দিদি ভাই খুব সুন্দর আবৃত্তি করলে, তোমার জন্য অনেক শুভকামনা। শাহনাজ পারভীন আরো লিখেছে মৌ পাঠককে শুভেচ্ছা। জাহেদুল জাদু লিখেছেন তীব্র মায়াবী কণ্ঠস্বর মৌ পাঠক, বিধানভদ্র শুনছি। ইমরোজ সোহেল আরো লিখেছেন জাদুকরী কণ্ঠ, প্রিয়জন মৌয়ের মধুর মতো, কিন্তু এই কণ্ঠ তো বিদ্রোহীর। শুভেচ্ছা। সুমনা দাস দত্তা দাস লিখেছেন সকলকে শুভেচ্ছা জানাই। সুবর্ণা আফরিন লিখেছেন সনাধিতির আয়োজন সত্যি জমে উঠেছে, আমরা আরো অনেক রয়েছে, আমরা এরপরে আবার পড়বো। আমরা এবারে আবার চলে যাচ্ছি, আমরা দাদার কাছে আবার ফিরবো, সাধুদার কাছে। আমরা এবারে চলে যাব সেলিম ভাইয়ের কাছে। সেলিম দুরানি বিশ্বাস। সেলিম দুরানি বিশ্বাসের আমি বোধহয় পরিচয়টা একটু কম দিয়েছিলাম। সেলিম ভাই হচ্ছে সব্যসাচী পুরস্কার প্রাপ্ত পশ্চিমবঙ্গের বিখ্যাত আবৃত্তিকার এবং আমাদের কাছের মানুষ, আমাদের সনাধিতির খুব প্রিয়জন একজন সেলিম দুরানি বিশ্বাস। তো আর আমার নিজের হচ্ছে কবিতার ভাই। তো সেলিম ভাই, এবারে আমরা কোন পরিবেশনায় যাব? এবারে কি গান? আসলে আজকে সবাই এটাই ভাববে যে তুমি যখন বলছো যে গান, আমি গান দুটো একটা করবো, নিঃসন্দেহে করবো। আসলে আজকে এই অনুষ্ঠানটি একটু সবসময় গুছিয়ে অনুষ্ঠান করতে হবে, কে বলেছে? লাইভ অনুষ্ঠান একটা মিলেমিশে একটা মোটামুটি বর্ষার যে এটা প্রেক্ষাপট, সেই প্রেক্ষিতটাকে সামনে রেখে আমরা একটা চেষ্টা করবো একটা সুন্দর একটা জায়গা তৈরি করার, কেমন? তাই তো হওয়া উচিত আমার মনে হয়। তো দেখা যাক। আমি গান ভালোবাসি, গানের মধ্য দিয়ে কবিতা, কবিতার মধ্যে গান, এইগুলোকে একটু রেখে চলার চেষ্টা করবো আজকে, কেমন? হ্যাঁ, অবশ্য আমি আলাদা করে দুটি গান, একদম পূর্ণাঙ্গ গান শোনাবো, এটা কথা দিলাম সবাইকে। হ্যাঁ, সেটা বর্ষার গান, অবশ্যই বর্ষার গান। তুমি আমার যেটা বলেছো, তোমাকে আজ খুব ভালো লাগছে, এটা একদম সত্যি যে বন্যা দারুণ লাগছে। তুমি কি লাইভে ছিলে একটু আগে কোনো? হ্যাঁ, মনে হলো। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আমি শুরুটা করেছিলাম শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দিয়ে এবং একটু গানের সুর দিয়ে। শক্তি চট্টোপাধ্যায়ের একটি অসাধারণ কবিতা রয়েছে, সেই কবিতাটা একটা অদ্ভুত, সকলকে একটা নস্টালজিক তৈরি করে। আমি সেই কবিতাটা একটু শোনাবো, একটু গানের মধ্যে দিয়ে, ঠিক এটাও শক্তি চট্টোপাধ্যায়ের, অবনী বাড়ি আছো। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো, বাড়ি আছো, বাড়ি আছো। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী, অবনী, অবনী বাড়ি আছো। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চরে। পরাণ মুখ সবুজ নালি ঘাস, দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো, বাড়ি আছো, বাড়ি আছো। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চরে। পরাণ মুখ সবুজ নালি ঘাস, দুয়ার চেপে ধরে। অবনী, অবনী বাড়ি আছো,
অধিকলিন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো, বাড়ি আছো, বাড়ি আছো। আধিকলিন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী, অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো, বাড়ি আছো, বাড়ি আছো। কার কার সেলিম সেলিম আসলে সেলিম ভাই মানে একটি ব্যতিক্রম কিছু, এটাই আমাদের পাওয়া। এবং আমরা সনাধিতি সবাই মুগ্ধ, এবং আসলে আমি তো ব্যক্তিগতভাবে সবসময় মুগ্ধ। তো সেলিম ভাই, অসাধারণ লাগলো আপনার এই পরিবেশনা। আমরা আবার ফিরছি আপনার কাছে। আমরা এবার চলে যাচ্ছি মৌর কাছে, মৌ পাঠক সিংহ। মৌ। হ্যাঁ, হ্যাঁ, এবারে এত আমি এত আহ, হ্যাঁ, বিখ্যাত কবি জয় গোস্বামীর একটি কবিতা আবৃত্তি করব, আচ্ছা বৃষ্টি আচ্ছা ভালোবাসো। আচ্ছা আচ্ছা, চলো বৃষ্টিতে একদম ভিজে আসি। সেদিন আষাঢ় বেলা, কদিন ধরে চলছিল জোর আকাশ মেঘের খেলা, কদিন ধরেই চলছিল জোর মা ও বাবার মাঝে। কি জানি কি, আমি তখন এক্কেবারে একা, মন লাগে না লেখাপড়ার কাজে। দুপুর বেলায় আধো ঘুমে পাশ ফিরেছে যেই, মনে হলো মা ঘুমিয়ে আছে, বাবা ঘরে নেই। চুপি চুপি খাটের থেকে নেমে, মায়ের ঘুম ভাঙে না যাতে, আলতো পায়ে বাবার খোঁজে আমি গেলাম ছুটে ছাতে। উঁকি মেরে দেখি গোমড়া মুখ আমার বাবা, একি দু হাত তুলে গাইছে বাবা গান, পাগলা হাওয়ার বাদল দিনে। মুখটা বাবার আর ছিল না ম্লান, বৃষ্টি তখন পড়ছে রিনি রিনি, হাওয়ার তখন সোজা মাটির ঘ্রাণ। হঠাৎ আমায় দেখে অনেক দিনের পরে কুলেই নিল তুলে। হাওয়া যেন উঠলো হেসে জোরে, মায়ের বকা ফুলে দুজনাতে ভিজেই লুটোপুটি। বৃষ্টি তখন পড়ছে ঝড়ো ঝড়ো, বাবা তখন আমার মতো ছোট, বাবা যেন আর ছিল না বড়। মা গো, তুমি থাকতে যদি সাথে, দারুণ মজা হতো। পাগলা হাওয়ার মতো বাদল দিনের গান গাইলে তুমি ভুলে যেতে ছোট্ট অভিমান। তোমরা দুজন আর থেকো না চুপ, বৃষ্টিকে মা একটু ভালোবাসো, দেখবে তখন বাবার আসল রূপ। দেখবে বারে বারে বাবার সাথে গাইলে তুমি আমি, বৃষ্টি কেমন ঝরবে অঝোর ধারে।
দেখবে বারে বারে বাবার সাথে গাইলে তুমি আমি, বৃষ্টি কেমন পড়বে অঝোর ধারে। একেবারেই বৃষ্টি স্নাত হলাম আমরা, বৃষ্টিতে এতক্ষণ ভিজলাম বইয়ের আবৃত্তির সাথে সাথে। মিষ্টি কণ্ঠে সবাইকে ভিজিয়ে দিল। অসম্ভব সুন্দর। আমাদের বোধহয় এই আয়োজন কিছুটা সার্থক হচ্ছে আসলে। আজকের এরকম হচ্ছে, আমাদের প্রায়ই হয় সনাধিতির আয়োজনগুলোতে, যে গুণীজনরা আসে, তারা কাকে রেখে কাকে শুনবো, মানে ভাবি যে না মৌ চলুক, আবার মৌ শেষ হলে যখন দাদার কাছে যাব তখন মনে হবে দাদাই চলুক, আবার দাদাকে ছেড়ে যখন সেলিম ভাইয়ের কাছে যাব তখন মনে হবে সেলিম ভাই চলুক। এই হচ্ছে আজকে, এরকমই চলছে, হয়তো এরকমই চলবে। খুবই ভালো লেগেছে। মৌর কাছে আমরা আবার ফিরবো। তো মৌকে সাথে রেখে আমরা কয়েকটি কমেন্টস পড়ে নিই। প্রথমত সুমনা দত্তা দাস লিখেছে যে সকলকে শুভেচ্ছা সেলিম দা, সেলিম, মৌ এবং সাধন দা। বন্যা তোমাকে সুন্দর লাগছে। বরকত ভাই সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। অচেনা মণ্ডল মৌকে শুভেচ্ছা জানিয়েছে। আম, তারপরে রঞ্জনা কর্মকার লিখেছে বাহ। মাহমুদা রিনি লিখেছে অপূর্ব অনুভূতি মৌ পাঠকের আবৃত্তিতে। আমরা আবার ফিরছি, আরো রয়েছে কমেন্টস। আমরা এবারে দাদাকে নিয়ে নিচ্ছি, সাধন দাকে। মোর কাছে আমরা আবার ফিরবো। এবার দাদা, সাধনদার কাছে যাচ্ছি। ধন্যবাদ। আমি কবি নির্মলেন্দু গুণের ওটা কিছু আচ্ছা নয়। আচ্ছা আচ্ছা, তাহলে কবিতায় চলে যাই দাদা। একদম। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে নিই। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার। ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙুল। এইবার স্পর্শ করো। না, 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 ওটা নয়, ওটা কণ্ঠনালী। গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি আমার যৌবন। সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে। ওটা নদী, নীল হয়ে জমে আছে ঘাসে। এর ঠিক ডান পাশে, ওইখানে। হাত দাও। হ্যাঁ, ওটা বুক। ওইখানে হাত রাখো। ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ। প্রেমের সিমনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল। তুমি থাকোনি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। অসম্ভব সুন্দর একটি কবিতা, এবং দাদা আসলে একটু আম, অনেক ভালো আবার ফিরে এসেছেন, হয়তো আমাদেরকে আর কখনোই অন্তরালে যাবেন না, এবং আমরা তার জাদুকরী কণ্ঠে আবৃত্তি শুনতেই থাকবো। আমরা আর কখনোই দাদার কাছ থেকে আহ, এরকম হবে না যে দাদা চলে যাবে ভিতরে, বলবে যে না আমি আবৃত্তি আর করছি না, আমাকে পোষাচ্ছে না। সেরকম না, দাদা সব সময় থাকবে। এবং দাদা কিন্তু অসাধারণ আবৃত্তি করে সব সময়, এবং এক সময় বাংলাদেশের আহ, বরেণ্য আবৃত্তি শিল্পীদের সাথে, মানে সেই রকমই একজন মানুষ। তো আমরা দাদাকে আমাদের মাঝে পেয়েছি, এই জন্য আমরা ধন্য। তো দাদা আমরা আবার ফিরবো আপনার কাছে। তো দাদাকে কিছু লিখেছে, যে জাহিদুল হক জাদু লিখেছেন অসাধারণ সাধন দা মহোদয়। ইমরোজ সোহেল লিখেছে সাধন দাস অত্যন্ত শ্রদ্ধার, তার কণ্ঠের মাধুর্য শুনছি। তারপরে আরো লিখেছেন আমাদের সবুজ স্যার দাদাকে লিখেছে যে আমি দেখছি। আহ, এই সাধনদার জন্য লেখা। আর আমরা আবারও ফিরবো কমেন্টসে আমরা, এবং সাথে সাথে দাদার কাছেও ফিরবো। আমরা এবারে চলে যাব সেলিম ভাইয়ের কাছে। সেলিম দুরানি বিশ্বাস। সেলিম ভাই, হ্যাঁ, সেলিম ভাই। হ্যাঁ। সাধনদার আবৃত্তি শুনলাম, খুবই ভালো লাগলো। মৌ তো খুবই ভালো হ্যাঁ কন্ট্রিবিউশন হ্যাঁ দিল।
তো আমি এই যে একটি কবিতা আমার মনে হলো এই কবিতাটা শোনানো যেতে পারে, যেটার মধ্যে বর্ষা কথা বলা হয়েছে, আসবে ভরা বর্ষা, খাল বিল পুকুর কানায় কানায় ভরে যাবে। এই ভারতবর্ষে আমাদের অভাব অনটন সমস্ত সবকিছুর একটা অদ্ভুত একটা কলঙ্কিত চেহারা, সেই চেহারার উপরে কবিতাটি মানে এমন একটা কবিতা যেখানে সবকিছু বলা হয়েছে। আমি কবিতাটা শোনাচ্ছি। কবিতাটার মধ্যে ততোধিক বর্ষা না পেলেও বর্ষা আসবে, বৃষ্টি আসবে। কবিতাটা অবশ্যই খুব সকলের ভীষণ পরিচিত, অনেকে যারা আবৃত্তি করেন। আহ কবিতার নাম হচ্ছে আমার নাম ভারতবর্ষ, কবি অমিতাভ দাশগুপ্ত। স্টিনগানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে, চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ি অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেনগান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। ধন্যবাদ। অসম্ভব সুন্দর লাগছে এবং যেরকম গেট আপ সেরকম আবৃত্তি এবং একেবারেই বর্ষা মনে হচ্ছে যে আমাদের স্বনাধিতির সাথে সাথে চলছে। বাইরেও বৃষ্টি হচ্ছে, ভিতরেও বৃষ্টি হচ্ছে। দারুণ। তো আসলে সেলিম ভাইয়ের জন্য বোধহয় একটি অনুরোধ রয়েছে, সেটা হচ্ছে রঞ্জনা কর্মকার। উনি বলেছেন সেলিম দুরানি বিশ্বাসের কণ্ঠে সাম্যবাদী কবিতাটি শুনতে চাই। আমরা নিশ্চয়ই এরপরে শুনবো। সেলিম ভাই বোধহয়, জানি না প্রস্তুতি আছে কিনা, এটা আপনার কাছে অনুরোধ এসেছে দর্শকের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, আমরা আরো কিছু কমেন্টস দেখে নেই সেলিম ভাইকে সাথে নিয়ে। সৈয়দ ইকতেদার আলী লিখেছে, সনাধিতির আজকের আয়োজন সকল গুণীজনকে শুভেচ্ছা, শুনছি সবার উপস্থাপনা খুব ভালো লাগছে। শিলা বিশ্বাস লিখেছেন, আমাদের বৌদি ভাই, অনবদ্য অসাধারণ আবৃত্তি। এবং আহমেদ আলী হোসেন লিখেছে, মন ছুঁয়ে গেল সাধনদার পরিবেশনায়। সবুজ স্যার লিখেছে, সেলিম খুব ভালো লাগছে। তারপরে বিশ্বজিৎ গুহ রায় লিখেছে, সাধনকে শুভেচ্ছা, অনবদ্য। মীর বরকত ভাই লিখেছেন যে মৌ পাঠক ও সেলিমের জন্য ভালোবাসা, আমাদের বরকত ভাই। তারপরে অচেনা মণ্ডল লিখেছে, সাধন দাদা আপনার পরিবেশনা সবসময়ই মনোমুগ্ধকর। মনিকা রায় লিখেছে, খুব উপভোগ করছি আজকের সনাধিতির প্রোগ্রাম,
সাধনদা, মৌদি ভাই এবং সেলিম ভাইকে শুভেচ্ছা। সঞ্চালক বন্ধু বন্যা, মিষ্টি লাগছে আজ তোমায়। তারপরে লিখেছে জেবুন্নেসা মুনিয়া, অপূর্ব, অসাধারণ, বিমুগ্ধ। মুনিয়া আমাদের সনাতিথিরই একজন। এবং আহমেদ আলী হোসেন আরো লিখেছেন ভালো লাগছে, আয়োজকদের সাধুবাদ। শামস মিঠু লিখেছেন শুনছি। রেজওয়ানা লিখেছেন অসাধারণ। সবুজ শামীম হাসান লিখেছেন সেলিম অনন্য সুন্দর শিল্পিত কণ্ঠের দোতনায় আমি অভিভূত। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি শুনে আবেগতাড়িত হয়ে গেলাম। তারপরে সবুজ স্যার আরো লিখেছেন ময়ের জাদুকরী কণ্ঠে আবৃত্তি উপভোগ করলাম। সবুজ ভাই হচ্ছে আমাদের সনাধিতির একজন উপদেষ্টা। আর ইমরোজ সোহেল লিখেছেন কবি একজন। তিনি লিখেছেন অবনী বাড়ি আছো একটি বিখ্যাত কবিতা, বিখ্যাত আবৃত্তি শিল্পীর কণ্ঠে তা মূর্ত হয়ে উঠেছে। তারপর খায়রুল আলম লিখেছে যে বন্যা আপা এবং সেলিম ভাইকে বেশি করে শুভেচ্ছা, আমি লোহাগড়া থেকে বলছি। নিশ্চয়ই মনে আছে আমরা নড়াইলে গিয়েছিলাম সেলিম ভাই আর আমি, এই জন্য আমাদের মনে আছে। জাহিদুল হক জাদু লিখেছেন সুন্দর ফিউশন। তারপরে আহমেদ আলী হোসেন সেলিম দুরানি পরিবেশনা অসাধারণ। বরকত ভাই আরো লিখেছেন সেলিম দুরানি বিশ্বাস ভালো লাগছে। তারপরে হচ্ছে সবুজ শামীম হাসান লিখেছেন এবারও মন কাড়া নিবেদন। বরকত ভাই আরো লিখেছেন যে বউ পাঠক সিংহ ভালো হচ্ছে। তারপরে হচ্ছে মাহমুদা রিনি লিখেছেন সেলিম ভাই মানেই নতুন নতুন অনুভূতির চমক। তারপরে মানে অসংখ্য আমাদের এত আমি পরে আবার পড়ছি, আমরা পরে আবার যাব কমেন্টস গুলোতে। তাহলে আর আমাদের আজকের গুণীজনদের এই যে পরিবেশনাগুলো থেকে আমরা একেবারেই বেরিয়ে যাব যদি কমেন্টস গুলো পড়তে থাকি। তো আমরা এবারে সেলিম ভাইয়ের কাছে আবারও ফিরবো। এবার চলে যাচ্ছি মৌ পাঠক সিংহের কাছে। মৌ। হ্যাঁ, এবারে আমি হ্যাঁ মেঘবালিকার জন্য বলো। রূপকথা আচ্ছা আচ্ছা জয় গোস্বামীর আচ্ছা আবৃত্তি করছি। আচ্ছা আচ্ছা চলো আবৃত্তিতে চলে যাই। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তলে, একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল,
তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে। সঙ্গে শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো। দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে, তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পারে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী। কিশোর বেলার সেই হরিণী। কবি যেভাবেই লেখুক, আমাদের স্বনাধিতির পাতা মৌর কণ্ঠে কবিতায় মানে বর্ষা ফুল হচ্ছে মৌ মৌ করছে, বৃষ্টি স্নাত মৌ মৌ একটা গন্ধ আমাদের স্বনাধিতিতে। এই যে বর্ষা ফুলের আয়োজনটা একদম মৌ মৌ করছে, বৃষ্টির গন্ধে মৌ মৌ তোমার কবিতায়। ধন্যবাদ। হ্যাঁ, খুব চমৎকার ছিল, অসম্ভব সুন্দর পরিবেশনা। আমরা তোমার কাছে আবার ফিরবো, আমরা এখন যাচ্ছি দাদার কাছে, সাধনদার কাছে। ধন্যবাদ বন্যা। হ্যাঁ দাদা, আহ, এবারে আমার কোন কবিতা শুনছি? কবিতা আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাঙালির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধানতম ঘটনা, যে মুক্তিযুদ্ধের একটি রক্তাক্ত একটি জনযুদ্ধের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি। তো সেই মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এটা নিয়ে একটি কবিতা পড়তেই হয়। তো বহু পড়া কবিতা, বহু শোনা কবিতা, এটা আমাদের কবি আসাদ চৌধুরীর বারবারা বিটলারকে। বারবারা, ভিয়েতনামের ওপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস
আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি বারবার। আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত ব্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খাঁর ছবি ছাপা হয়। বিবেকের বোতাম গুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। ৩০ লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিঁচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি। ৭ কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোয় থেতলে দেয়। টুইমেন দেখেছো বারবারা? গির্জার ধর্ষিতা সোফিয়া লোরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খা খা করেছিল। সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। ৩০,০০০ রমণের নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠতেন। অভিধান থেকে নয়, ৮০ লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকেটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা, এসো। রবি শঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই। বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসে ক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে, ছাত্রপত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে, এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আসলে না থামলেই বোধহয় ভালো ছিল আর কি। মানে এটা কবিতাটাই চলতে থাকতো, আমি না আসতাম, কিন্তু আসলে সেটা সম্ভব না। এই যে অনেকেই আপনাকে মানে কমেন্টস করেছে, সেটা আমি একটু পড়ি। রিনিয়াপা লিখেছে, সাধনদাকে আমরা ছাড়ছি না, তিনি আমাদের প্রিয় মানুষ, প্রিয় আবৃত্তি শিল্পী। আর নাসিরুদ্দিন কবির লিখেছে অনেক ভালো লাগছে। ফেরদৌস সারা লিখেছে, না, জালালউদ্দিন লিখেছে যে সুন্দর হচ্ছে অনেক। শাকিল ভাই লিখেছে বাহ সুন্দর হচ্ছে। তারপরে হচ্ছে সবুজ ভাই লিখেছে আহ, অভিভূত, আমি বাকরুদ্ধ। এটা অবশ্য সেলিম দাকে লিখেছে যে সেলিম সমৃদ্ধ নিবেদন। তারপরে হচ্ছে মানে অসংখ্য আর কি কমেন্টস দাদা আপনার এই কবিতায় এসেছে, এবং বারবারাকে নিয়েও লিখেছে অনেকে যে অসাধারণ কবিতা। ইমরোজ সোহেল লিখেছে। তারপর সবুজ ভাই লিখেছে, সবুজ শামীম আহসান আপনার বন্ধু, সে লিখেছে টের পাচ্ছি অস্তিত্ব, ললিত কণ্ঠে উচ্চারিত হচ্ছে কবিতার বর্ণমালা। তারপরে হচ্ছে আহমেদ, সে লিখেছে, আহমেদ আলী হোসেন লিখেছে অসাধারণ, হিম হয়ে গেলাম সাধনের আবৃত্তিতে। তারপরে সবুজ স্যার লিখেছে, সবুজ স্যার না, লিখেছে হচ্ছে দেবাশিস রাহা লিখেছে সাধন দাস সহ সবাইকে ভালোবাসা।
এই যে মানে অসংখ্য কমেন্টস চলে এসেছে দাদা, আমরা শুনলাম। আসলে খুবই ভালো লাগছিল। আমারও মনে হচ্ছিল যে কবিতাই চলুক। আসলে এরাও তো কষ্ট করে কমেন্টস গুলো করেছে, সেটা একটু পড়তে হয় তাই। তো আমরা দাদা আবারও ফিরবো আপনার কাছে। আমরা বোধহয় আরেকবার আপনার আরেকটি কবিতা শোনার সৌভাগ্য আমাদের হবে। যে সময় আমাদের হাতে আছে তাতে আমরা এখন চলে যাই সেলিম ভাইয়ের কাছে, সেলিম ভাইয়ের পরিবেশনায়। হ্যাঁ সেলিম ভাই, হ্যাঁ, আমার ওই সমস্যা মিউট করে রাখতে হচ্ছে, নাহলে মাঝখানে দুটো একটা কথা বলা যেতেই পারতো। যাই হোক, আমি বন্যা তোমাকে যেটা বলছি, আমি এখন যে কবিতাটা পরিবেশন করব সেটা করার পরপরই তুমি মৌখিক একটু স্ক্রিনে নিয়ে নিও একসঙ্গে। এই কারণে আমরা একটা কবিতা অলরেডি সেটা করার যৌথ প্রয়াস একটা ছিল, সেটা আমরা এরপরেই নিবেদন করবো আমার পরপরই, কেমন? সেটা একটু তুমি আমার এই কবিতাটা শেষ হলে ওকে একটু স্ক্রিনে নিয়ে নেবে। আমি যেটা শোনাচ্ছি সেটা হচ্ছে আহ বর্ষার রাতে আমরা যখন ঘুমিয়ে পড়ি, দরজা জানালা বন্ধ করে, হঠাৎ যদি দরজা কিংবা জানালার কোনো ফাঁক ফোকর বা গলি দিয়ে কোনো একটি রাতের জোনাকি এসে ঢুকে পড়ে মশারির ভেতরে, তাহলে কেমন লাগে সেই ঘুটঘুটে রাত্রে? এরকম একটি কবিতা বুদ্ধদেব বসুর, অসাধারণ কবিতা। কবিতাটির নাম হচ্ছে জোনাকি। আমি একটু ওই গান মুখে একটু মুখটাতে একটু গান রেখে তবে আমি কবিতাটা আসবো। তার আগে আমি দুই একজনের প্রতি আমি একটু কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বন্যা, যেটা হচ্ছে যে দর্শক শ্রোতা না থাকলে তাহলে তো অনুষ্ঠান সার্থক হয় না। যে সমস্ত দর্শক সনাধিতির আজকের এই আয়োজনের সঙ্গে রয়েছেন প্রত্যেককে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে তাদের অভিবাদন জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আজকে এই কবিতা ভালো লাগছে নিশ্চয়ই। বর্ষার উপরে সব কবিতা, তো তাই বর্ষার মধ্যে থাকারই চেষ্টা করছি আমরা। তানজির সৌরভকে আজকে দেখতে পাচ্ছি না, বাইরে রয়েছেন। আমি তানজিরকে খুব ভালো লাগে, ও ভালো সঞ্চালনা করে। শুভেচ্ছা অবশ্যই বন্যাকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানাচ্ছি সবুজ শামীম আহসান। শামীম ভাইয়া কিন্তু সবুজ ভাই আজকে ফাঁকি দিলেন, আমি আবার বলবো সবুজ ভাই থাকার কথা ছিল, হয়তো উনি অন্য এতে ব্যস্ত রয়েছেন। তিনি আজকে কিছু কিছু সময় আমাদের কমেন্ট গুলো করছেন, তার মানে তিনি শুনছেন। আমি সবুজ ভাই রাগ করলেও আপনি, আপনার প্রতি আমি রাগ করতে পারি না। রাগ করবো না। ভালো থাকুন, সঙ্গে থাকুন। মাহমুদা রিনি, কবি মাহমুদা রিনি রয়েছেন। আম, আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি প্রত্যেকটা অনুষ্ঠানে থাকেন, আমার অন্যান্য অনুষ্ঠানেও আপনি থাকেন, ভালো লাগে। মীর বরকতদা একজন খুব প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধার মানুষ, কণ্ঠশীলনের কর্ণধার এবং প্রশিক্ষক, অসাধারণ একজন ভালো মানুষ, ভালো আবৃত্তি শিল্পী, প্রশিক্ষক। তাকে আমার শ্রদ্ধা আজকে এই অনুষ্ঠানে থাকার জন্য। রঞ্জনা কর্মকার কলকাতা থেকে রয়েছেন। রঞ্জনা ভীষণ ভালো আবৃত্তি করে। রঞ্জনা তার একটা দাবি রয়েছে, সেই কবিতাটা চেষ্টা করবো, কারণ সংক্ষেপ সময় আমি চেষ্টা করছি, যেহেতু বর্ষার মধ্যে আছি, তো আমি ওটা চেষ্টা করবো। যদি আজকে নাও হয়, প্লিজ রঞ্জনা রাগ করো না যেন। শ্রাবণী সুর দিদি রয়েছেন কিনা জানি না। শ্রাবণী দিদি প্রত্যেকটা অনুষ্ঠানে থাকেন, শ্রাবণী দিকেও শুভেচ্ছা জানাচ্ছি। সুমনা দত্ত দাস, সুমনা খুব প্রিয় আমাদের এখানকার, খুব ভালো আবৃত্তি শিল্পী, সুমনাকে শুভেচ্ছা। মিলি ভট্টাচার্য, মিলিকেও অনেক শুভেচ্ছা। কবি সোহেল ইমরোজ, আমরা চেষ্টা করবো এই কবিতার পরে সোহেল ইমরোজের একটি কবিতা পড়বার, সেটাই আমার একটা খুব ইচ্ছে রয়েছে। বিখ্যাত কবি বাংলাদেশের সোহেল ইমরোজ, দাদা আপনি থাকবেন, আমরা চেষ্টা করব, কারণ আমারটা একটু ইকো হওয়ায় সেটার জন্য তবু চেষ্টা করবো আমি, দেখা যাক। খায়রুল আলম রয়েছেন, খুব ভালো মানুষ, তারও অনেক আয়োজন রয়েছে। সবাইকে আমার অনেক শুভেচ্ছা। আমি এখানে আর সবাই নাম নিতে পারলাম না, প্লিজ দুঃখ পাবেন না। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা সকলে রয়েছেন প্রত্যেকে খুব ভালো থাকুন, অনুষ্ঠানে থাকুন। আমি চলে যাচ্ছি কবিতা জোনাকিতে। তারপরে সোহেল ইমরোজের একটি বর্ষার উপরে সুন্দর একটি কোলাজ রয়েছে, মানে নারী কণ্ঠ পুরুষ কণ্ঠের, মেঘ বৃষ্টির উপাখ্যান, আমরা সেটা শোনাবো আমি এবং মৌ পাঠক। কবিতা জোনাকি। মুরঘুম ঘুরে এলে মনোহর, নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রমঝম রমঝম রমঝম, মোর ঘুম ঘুরে এলে, মোর ঘুম ঘুরে এলে। এ কি জোনাকি,
তুই কখন এলি বলতো? একলা এই বাদলায় কেন কলকাতায় এলি তুই? এই সারা রাত জ্বলা চিরদীপমালা দেয়ালি আলোয় তোর সঙ্গী সব পাড়াগাঁর পথে সারা রাত ঘন অন্ধকারে জ্বলছে। কোন সরকার দরকারে তার এই শহরে তোকে সফরে আজ পাঠালো? এই চাঁদ তারা ঝরা ছায়া ছেঁড়া চির দেয়ালি আলোয়। এই যে কলকাতার ফুটপাত, নেই ফাঁকা মাঠ, নেই ঝোপঝাড়, নেই জঙ্গল, তুই ফিরে যা তোর পাড়াগাঁর পচা পুকুরের পাড়ে থমথমে কালো রাত্রিরে কর ঝলমল জল চঞ্চল তারা তারা ভরা কালো আকাশ তলে। এই কলকাতায় রাত নেই, নেই চুপচাপ তারা তারা নই ঘুম কাড়া নই ভরা সারা রাত। তুই এ ঘরে কোন বিঘরে এলি দেয়ালে ছাদে জানলায় খাটে আলনায় ঘুরে মরতে এই আসবাব ঠাসা হাঁসফাঁস করা গুমোট ঘরে? আমি একলা, আমি একলা এই বাদলায় শুয়ে দেখছি তোর ঝিকমিক জলে মশারির কোণে চিকচিক ঘুম আসে না। ভাবি ঘুট ঘুট ঘোর রাত্রিরে তোর সঙ্গীরা তোকে ডাকছে, তুই ফিরে যা তোরা মাথা ভরে পড়ে ফোটা সবুজ তারার দেয়ালি চলা। যা ফিরে যা, যা ফিরে যা তোর পাড়াগায়। না না যাসনি তুই এখনই, আরো একটু থাক চক্ষু ভরে দেখে নি এই দেয়ালি আলোয় চঞ্চল কলকাতার রাতে। তবু এটুকুই বলে ভাগ্য আজ এলি তুই এই রাত্রি চোখে ঘুম নেই। সারা শহরে আমি একলা শুধু দেখলুম তোর পাখনার আলো ঝিলমিল যেন ছোট্ট তারা ফুটলো যেন স্বপ্নে দিলি ক্ষণিকের সুখ সঙ্গ তুই জোনাকি যেন স্বপ্নে দিলি ক্ষণিকের সুখ সঙ্গ তুই জোনাকি যেন স্বপ্নে দিলি ক্ষণিকের সুখ সঙ্গ তুই জোনাকি। মরুঘুম ঘুরে এলে মনোহর নমো 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 নমো। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর রমঝম রমঝম রমঝম। মরুভূম ঘোরে ঘুম ঘুরে এলে। এবারে মৌকে একটু নেওয়া হোক। সোহেল হ্যালো। সোহেল ইমরোজের কবিতাতে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমি একটা কথা একটু বলি। হ্যাঁ বলো। বলছি আমারটা আমি শুনতে পাচ্ছি ইকো হচ্ছে। আর সেলিমদা তোমার সাউন্ড খুব আস্তে। হ্যাঁ, একটু যদি ঠিক করা যায়, না হলে করতে তো কানে শুনে অসুবিধা হবে আর কি। সেলিম ভাইয়ের আর কি সাউন্ডটা ইকো হচ্ছে সেলিম ভাইয়ের মাইক্রোফোনটার জন্য। না, সেলিমদার সাউন্ড খুব আস্তে। হ্যাঁ, আচ্ছা শুরু করো, যদি সমস্যা হয় তাহলে না হয় আবার কি করা যাবে দেখি। একটু একটু দেখে নি না আমরা ওই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। সেলিমদা শুনতে হ্যাঁ, পাচ্ছো? শুনতে পাচ্ছো? তুই বলো কিছু, হ্যাঁ শুনতে পাচ্ছি, চলো। খুব আস্তে শোনাচ্ছে তোমারটা। আমারটা আসতে হবে কেন? সাউন্ডটা একটু ঠিক করে নাও না। আচ্ছা দাঁড়াও, আমি এটা খুলে নিচ্ছি। হ্যালো, শোনা যাচ্ছে? এইবার ঠিক হলো। চলো। মেঘ বৃষ্টির উপাখ্যান, ইমরোজ সোহেল বাংলাদেশের প্রখ্যাত কবি। তার আজকের এই বৃষ্টির কবিতার উপরে আমি মেঘ এবং বৃষ্টি মৌ পাঠক সিংহ একটু ইকো শোনাবে প্লিজ। দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা একটু একটু যন্ত্রণা হলেও কবিতাটা ভীষণ ভালো, খুব ভালো লাগবে। সোহেল ইমরোজকে আমাদের অনেক শুভেচ্ছা। চেষ্টা করছি আমরা তার ভেতরের সেই দোতনাটাকে ফুটিয়ে তোলবার। কি গানটা ছিল?
আসছি। মেঘ, বৃষ্টি, উপাখ্যান। কবি ইমরোজ সোহেল। বৃষ্টি, 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 এ কোন অপরূপ সৃষ্টি। বৃষ্টি, 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি, 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 এ কোন অপরূপ সৃষ্টি। এত মিষ্টি, 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। ভিজছো কেন বৃষ্টি? দেখছো না চুল বেয়ে টপাটপ পড়ছে জল, মুছে যাচ্ছে সিঁথির সিঁদুর, টলমল করছে চোখ। দেখছো না বুক থেকে খসে যাচ্ছে শাড়ির আঁচল, গড়াগড়ি খাচ্ছে মাটির শিয়রে। দেখছো না তোমার টইটম্বুর শরীরে খাবি কাচ্ছে কত শত মাংসাশী। ওরা শিল্প বোঝে না, বোঝে না ফুলের সৌরভ, ওরা বোঝে না না পাওয়ার ক্ষোভ। আমি তো পাইনি তোমাকে, না পাওয়াই থাক। ফিরে যাও, ফিরে যাও মেঘ, মেঘের নিজস্ব গোপনে ফিরে যাও। নিষেধ করো না নিষেধ মেঘ, করো না মেঘ, কতদিন আকাশ দেখিনি, দেখিনি আষাঢ়, দেখিনি জলের তাণ্ডব। তুমিও তো নদীর ঢেউয়ের মতো এত কাছে আসোনি কোনোদিন। বলো কবে ভিজিয়েছো এই দেহের ভান্ডার, বাতাসের করাঘাতে কবে উড়িয়েছো হৃদয়ের তার। মনে নেই, খালি পায়ে ছুঁয়েছি কবে ঘাস, খালি হাতে ধরেছি কবে কদম ফুলের পেলাব শরীর, জল চোখে কবে দেখেছি কৃষ্ণচূড়া। মনে নেই কবে উড়নচণ্ডী পাখির মতো চুষেছি কামিনীর রস, আনমনে করেছি পান তার নিরীহ নির্যাস। মনে নেই, মনে নেই ভরা নদী কিভাবে গ্রহণ করে লীলাবতী চর, কিভাবে বর্ষায় ভিজে যাওয়া পাল হাওয়া বুকে নিয়ে মত্ত হয়, অগোচরে খেলে কানামাছি। মনে নেই। আমারও কি মনে আমারও কি আছে মনে আছে? এই সব বালিকা বেলার স্মৃতি? দেখেছি দোয়েলের ঠোঁট কিভাবে ঠোকরায় হৃষ্টপুষ্ট আমের শরীর, লিচুর গতর, ক্ষত বিক্ষত আম জাম লিচু কিভাবে নান্দনিক কাঁদে। গড়াইয়ের পার থেকে স্নান শেষে ভেজা ফ্রকে কতবার ফিরেছি আমিও। কতটুকু মনে আছে তার? আমারও কি মনে আছে কাক ভেজা বেহারার কাঁধে চড়ে বর বধূ কিভাবে পার হতো পারে হাঁটা জুবুথুবু অনাবৃত পথ, কিভাবে নির্জনে লুফে নিত একে একে দইতার সুবাসিত হৃদয়ের ঘ্রাণ। সবই ছিল, তুমি ছিলে না। একা একা আমি করেছি সময় গণনা, কখন আসবে তুমি। অন্তরঙ্গ শিশিরের অন্তরঙ্গ মতো শিশিরে লুকাবে আমার হৃদয়পিণ্ডের ঘাসে গভীর ভালোবেসে। বৃষ্টি, আমি তো বসেই ছিলাম সমুদ্রের তটে তোমার অপেক্ষায়, আকাশের কিনারে কিনারে ভেসে, কখনো গম্ভীর কখনো চঞ্চল বকের মতো শুভ্রতা নিয়ে। উড়ে উড়ে ভর দিয়ে বাতাসের নম্র ডানায় বিদ্যুতের মতো চিৎকার করে কত ডেকেছি তোমায়। অবগুণ্ঠনে মুখটি লুকায়ে তুমি ছিলে প্রেমহীন স্পর্শহীন তুলতুলে কাঠের পুতুল। তুমি তো তুমি জানোই তো কবিতার অক্ষরের মতো আমি তো গৃহবন্দী ছিলাম কতকাল পাণ্ডুলিপিতে। তুমি তো শুনতে পাইনি তোমার সুললিত ডাক, বুঝিনি তোমার ছন্দ, বুঝিনি দোতনা, বুঝিনি বিন্যাস।
কেউ তো দেয়নি আমাকে শিকল ভাঙার দুরন্ত সাহস। কেমন করে মেলবো বলো হৃদয়ের অলিখিত ডানা? আজ এলে রূপ রস গন্ধ নিয়ে অন্ধ মোমের মতো ভেজালে মৃত্তিকা, জ্বালালে কামের প্রদীপ, সে আঁচে পুড়ে পুড়ে আমি ছাই হয়ে নত যেন বসেছি তোমার কাছে। আমি বিদীর্ণ বরফের মতো গলে গলে ঝর্ণা হতে চাই বৃষ্টি। তুমি সেই রূপবতী জলে স্নান করে ছড়াবে সৌরভ। এটাই আমার বাসনা। তুমি বুঝতে পারোনি আজ ইশারায় ডেকেছি আশার। আমি অবগুণ্ঠন খুলে ফেলে তাই চড়েছি বাতাসের চিরায়ত রথে, নেমেছি ধরার সিক্ত ধুলায়। এসো মেঘ, সমুদ্রের তট থেকে ঢেউয়ে ভেসে মধ্য গগনে এসো। এসো, আমি বড় একা, আমাকে গ্রহণ করো প্রিয়তম। প্রেমের পালঙ্কে চড়ে চলো যাই অতীন্দ্রিয় অন্য জগতে, ভুলে যাই বিরহ বিরোধ। এসো, তুমি আমি একসাথে নির্মোহ বাসর সাজাই। বৃষ্টি, ঠোঁট দিয়ে চুষে নেই তোমার স্নিগ্ধতা ফোটায় ফোটায়, বাষ্প হয়ে উড়ে এসে মিশে যাও আমার গভীর ভেতরে, লীন হয়ে ঢুকে যাও আমার অন্তরে। তোমার দোহাই, তোমার দোহাই, এসো বৃষ্টি, এসো তবে, এসো। বৃষ্টি, 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 এ কোন অপরূপ সৃষ্টি, এ কি মিষ্টি, 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি, 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 এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি, 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে সেলিম ভাই আর মৌ পাঠকের এই যে ডুয়েট পরিবেশনা ছিল, এতে আমাদের দৃষ্টি বা কিছুই না হারালেও আমাদের মন হারিয়ে গিয়েছিল, এবং সাথে সাথে আমাদের মানে হৃদয়ের প্রত্যেকটা তারে তারে বৃষ্টির শব্দগুলো শুনতে পাচ্ছিলাম। আসলে খুবই ভালো ছিল পরিবেশনা, এবং সাথে সাথে আমাদের কবি ইমরোজ সোহেলকেও অনেক অনেক শুভেচ্ছা। তিনি মাঝে মাঝেই বলেন তার কবিতা কণ্ঠে ধারণ করার জন্য। আমার কাছে সোহেল ভাইয়ের কবিতা ছিল না, সেদিনকেও তাকে এটা বললাম, আমাকে লিখেছিলেন তিনি মেসেঞ্জারে, তো আমি বললাম আমার কাছে কবিতা নেই। তিনি বলেছিলেন তার ড্রাইভারকে দিয়ে সে কবিতার বই পাঠিয়ে দেবেন আমার বাসায়, যেহেতু তিনিও মিরপুরে থাকেন। তো যাই হোক, পড়া হলো না আমার বা সৌরভের পড়া হয়নি, কিন্তু সোহেল ভাই আজকে সেলিম ভাই আর মৌ পাঠক আমাদের সনাধিতিতে এসে আপনার কবিতা পড়ল, এটাও আমাদের কাছে কম নয়। তো যাই হোক, আমরা এখন মোর কাছে যাব। সেলিম ভাই, এটা বোধহয় সেলিম ভাই আমরা সময় দিতে পারবো না, এটাই ছিল শেষ পরিবেশনা। এবার আমরা বিদায়ী শুভেচ্ছা যাব। এবারে আমরা একটু মৌ পাঠকের কাছে যাব, এবং মৌ পাঠককে অবশ্যই অনুরোধ করবো একটি ছোট্ট কবিতা পড়ার জন্য, কারণ আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে। আমরা তারপর দাদার কাছে যাব। ছোট কবিতাই তাহলে শোনাই, প্রেমের কবিতা, রোমান্টিক কবিতা। আজ এখানে বৃষ্টি নেমেছে অনেক দিনের পর। আজ এখানে বৃষ্টি নেমেছে অনেক দিনের পর। বৃষ্টি ছুঁয়েছে জানলার কাঁচ, জলে ভরে গেছে ঘর। উঠান জুড়ে মেঘ ছেয়েছে, আধার মেখেছে সব। হঠাৎ করে স্তব্ধ বাতাস, থেমেছে সকল রব। বৃষ্টি মেখেছে গাছের পাতাও, মুছেছে ধুলোর রেখা। ধানা ভেজা ক্লান্ত পাখিও নীড় হারিয়ে একা।
আকাশ দেখি দিগন্ত খোঁজে, কার নিশ্চয়ই রাত। না জানি কেন অল্প আলোয় পথ ছেড়ে যায় সাথ। কেমন যেন তাকিয়ে আছি রেলিং ছুঁয়ে মন, স্মৃতির পাতায় শতকে ভাবনারা চিরন্তন। তোর ওখানেও বৃষ্টি, নাকি আলো আঁধার দুই? বুঝতে পারি না আজও কেন বৃষ্টি মানে তুই। বুঝতে পারি না আজও কেন বৃষ্টি মানে তুই। অদ্ভুত আবেদন মৌ। খুবই ভালো লাগলো। আমরা তোমার কাছে বিদায়ী শুভেচ্ছা শুনতে আসবো, এবং এবারে আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয়ভাজন দাদা, আমাদের স্বরাধিতিরই একজন, আমরা আমাদের খুব কাছের মানুষ সাধনদার কাছে। দাদা, এটা শেষ পরিবেশনা, আমরা কি শুনছি এবারে? এখন বন্যা, আমি কতখানি সময় পাবো তার উপরে আমি কবিতা হ্যাঁ নির্বাচন হ্যাঁ, করব। আপনি সময় পাচ্ছেন পরে, অসুবিধা নেই। তারপরেই আমরা যাব। তাহলে একটু একটু দীর্ঘ, হ্যাঁ, একটু দীর্ঘ কবিতা। তাই অনেক দীর্ঘ মানে দীর্ঘ? দু পাতা আর কি, মানে এক পাতা, মানে 2 পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা। আহ, কবি খন্দকার আশরাফ হোসেন, তিনি আমাদের শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন। স্যার একটু আগেই চলে গিয়েছেন আমাদের ছেড়ে, অপরিণত বয়সেই। তো স্যারের লেখা একটি কবিতা, বেহুলা বাংলাদেশ। খন্দকার আশরাফ হোসেনের বেহুলা বাংলাদেশ। তুমি কি আমাকে ছুঁয়েছিলে দীঘল ঘুমের পর? কেন আমি জেগে উঠলাম? নিদ্রা ছিল ভালো, নিদ্রা ছিল খামে মোড়া মোহিনী, অঙ্গের ভাঁজে ভাঁজে কত জাদু, কত আলো। জেগে দেখলাম আধার কেটে যাচ্ছে, বৈঠায় যেমন জল। ছলাৎ 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 ছলের মধ্যে আমার মস্তক ধরে আছো তুমি। আমি সুপ্রভাতে জানালাম না তোমাকে, আমি দুর্বাসার মতো অভিশাপ দিলাম তোমাকে। অন্ধ হও, তুমি যেন আলোর বর্ষণে গর্ভবতী না হও কখনো। তুমি যেন তোমার নদীর মতো শুয়ে থাকো চেতনাবিহীন। আমার শরীরে এখন জেগে উঠেছে কালকেউটের মুন্ড, শিরাতে জ্যৈষ্ঠের রৌদ্র খুঁজছে খড়কুটো, যেন সে জ্বালাতে পারে একটি স্ফুলিঙ্গে বিশাল দাবানল। মুহূর্তে আক্রোশে যেন সে ভেঙে নিতে পারে পাথরের চাই। তুমি কেন জাগালে আমাকে? বহু যোগে বেহুলার ক্রন্দন শুনে আমি পাশ ফিরে শুয়েছি। অযত শিশুর মুন্ডু হাতে রাক্ষস হেঁটে গেলে আমি তাকে গ্রাহ্য করিনি। নগর পোড়ালে তারা, আমি দেবালয়ের ভগ্ন স্তূপ থেকে জেলে নিয়েছি সিগারেট। হেসেছি ঘোরের মধ্যে, দ্রৌপদীর লুণ্ঠিত লজ্জা আমাকে চমৎকার আত্মসুখের জরিন মহলে নিয়ে গেছে। বলেছে, দেখ এই তোর মাতৃমূর্তি। আমি চোখ ফিরাইনি। তবে কেন এতদিন পর জাগালে আমাকে? তুমি কি চাও আমার কাছে আর? নপুংসক বীজের কাছে গোলাপের হাসি প্রার্থনা করো? নির্মল মেঘের কাছে পৃথিবীর জরায়ুতে বীর্য নিষেক? কেন, কেন তুমি এতদিন বয়ে বেড়ালে আমাকে? ইন্দ্রের সভায় তুমি ছিন্ন খঞ্জনার মতো নেচেছিলে দেখে ভির্মি খেয়েছিলে এক কবি। তোমাকে অরফিউসের প্রণয়িনী ভেবে অন্য একজন মাসিতে তুলেছে বেহাগ। তোমাকে নগরের নিপাট চশমখোর এক ধরিবাজ গলির ভেতরে নিয়ে বুকের মধ্যে গুঁজে দিয়েছে লাল রুমাল। তুমি বেশ্যার বিড়াল এক কবিকে উপহার দিয়েছ জারজ। চুলে লাল রং মেখে সঙ্গ দিয়েছ লম্পটকে। তুমি আমার কাফন খুলে বানিয়েছ ফিনফিনে ওড়না।
রৌদ্র ঝলমল রাজপথে আমার লাশ শুইয়ে রেখে ভিক্ষে করেছ ভিনদেশি বণিকের ছুঁড়ে দেয়া আধুলসী। কেন জাগালে, হাই কেন জাগালে আমাকে? আমি আমার পেশিতে শুনতে পাচ্ছি জলের টঙ্কার, ওপতে নেয়া চোখের কোটরে জ্বলে উঠছে রোদ। মধ্যরাতে জোয়ারের জল যেমন ভাসিয়ে নিয়ে যায় নৌকো, যেমন উপকূলের প্রচন্ড গর্তিতে ভাসে মানুষের লাশ, যেমন বন্যার ভাসানে ডোবে ভরা যৌবনা নারী। আমি ডুবে যাচ্ছি, ডুবতে ডুবতে ভেসে উঠছি মৃত্যুর শয্যা ছেড়ে নবীন লক্ষিন্দর। আমার বুকের ছাতি যাচ্ছে বেড়ে ক্রমাগত, কঙ্কালের চিহ্নগুলো ঢুকে যাচ্ছে পেশির কবরে। রাজপথে দাঁড়ালাম, বুকে পিঠে সেটে নিয়ে ক্রোধ, সহস্র মৃত্যু আর অবমাননার নেব প্রতিশোধ। এই সেই রাজপথ যেখানে একদা আমি ছুটিয়েছি পিপাসার অশ্ব আমার। এই রাজপথে প্রেমিকার হাত ধরে হেঁটে গেছি, বাষ্পহার বাসনার পুষ্পহার বেঁধেছি নিবিতে। দুপাশের বৃক্ষরাজি ভুলে গেছে বসন্তের কুহু ও ক্রন্দন। তোমার আমার চোখ ভুলে গেছে প্রবীণ। আহা, কতকাল পরে আবার চোখ মেলে দেখছি তোমাকে, দেখছি আবার তুমি ক্রন্দনরতা, চোখে মুখে অনিবার্য ফুলের সন্তা। হাঁটুর মধ্যে সকল লজ্জা ঢেকে তুমি নত জানো বীরের প্রার্থনারতা নবীন কিশোরী। আমি অবশেষে তোমাকে বললাম সুপ্রভাত। তুমি যেন আলোর সুতীব্রঘাতে পুনরায় গর্ভবতী হও, আমাকে ধারণ করবে। এত প্রাণ তোমার কি আছে? ধন্যবাদ। আমরা একটু আসলে মুগ্ধ ছিলাম, বা এই অনুষ্ঠান শেষ করার ইচ্ছেও হচ্ছে না, কারণ এত সুন্দর সুন্দর আবৃত্তি শুনছি। তো সবাইকে সাথে নিয়ে আমি চাচ্ছি একটু কয়েকটা কমেন্টস পড়তে। অল্প কয়েকটা, সব পড়বো না, 3-4টা পড়ি আর কি। যেমন শ্রাবণী সর্দি লিখেছেন, হ্যাঁ সেলিম ভাই আছি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তারপরে খায়রুল আলম লিখেছে, অসাধারণ আয়োজন ছিল আজ বন্যা আপু, সাথে ছিল সব শিল্প। কালকে রাত 8টার সময় আমার আয়োজন আছে, থাকার জন্য আহ্বান। তারপর হচ্ছে কবিতা হালদার লিখেছে, অসাধারণ লাগলো সাধনদা। জাহিদুল হক জাদু লিখেছেন, খন্দকার আশরাফ হোসেন স্যারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। ইমরোজ সোহেল লিখেছেন, এক অন্যরকম অনুভূতি। তারপরে এস এম রাজা লিখেছে, ভিন্ন মহারথীর আবৃত্তি চমৎকার। তিন মহারথীর আবৃত্তি চমৎকার। শ্রাবণী সুর লিখেছেন, অসাধারণ আবৃত্তি। শিলা বিশ্বাস আমাদের বৌদি লিখেছেন, খুব সুন্দর আবৃত্তি পরিবেশনা। তারপরে হচ্ছে জেবুন্নেসা মুনিয়া লিখেছে, অসাধারণ সাধনদা, সব সময়ই মুগ্ধ। ইমরোজ সোহেল লিখেছেন, সব শেষে প্রিয়জন প্রিয় আবৃত্তি শিল্পীকে প্রাণঢালা অভিবাদন। এবং শামস মিঠু লিখেছেন, সেলিম ভাই অসাধারণ আপনার কোলাজ, এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জিয়া শাহিন লিখেছে, বৃষ্টি স্নাত দিনে বৃষ্টি স্নাত হচ্ছি কবিতার বর্ষণে। এই আরো আছে, আমরা কমেন্টসে আর না যাই, আমরা এখন আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, আমরা একজন একজন করে বিদায়ী শুভেচ্ছা দিব, এটাই হচ্ছে এখনকার আয়োজন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি সাধনদার কাছেই। সাধনদা আমাদেরকে একটু আমাদের সনাধিতিকে, আমাদের আজকের যারা সুপ্রিয় দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে, এবং আজকের যে নক্ষত্ররা আপনার সাথে রয়েছে তাদেরকে একটু শুভেচ্ছা জানান প্লিজ। আগে নক্ষত্রের কথা বলি। 2 নক্ষত্র গুরু শিষ্যা, তারা তো শেষতক বৃষ্টি নামিয়ে ফেললেন। আমাদের শ্রদ্ধেয় কবি ইমরুজ সোহেল ভাইয়ের যে চমৎকার কবিতা, সেই কবিতা দিয়ে তারা বৃষ্টি নামালেন। তাদেরকে আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা। এবং তারা খুব অল্প সময়ের মধ্যে আমাদের বড় বন্ধু হয়ে উঠেছেন, বড় সহযাত্রী সহযোদ্ধা হয়ে উঠেছেন আমাদের বাচিক শিল্পে, আমাদের বাংলা ভাষা
বা বাংলা আবৃত্তি শিল্পের ক্ষেত্রে একসঙ্গে কাজ করবার একটি চমৎকার বাতাবরণ তৈরি হয়েছে। অনলাইন আমাদের আহ, বিভিন্ন অনলাইন আজকে আবৃত্তি হচ্ছে আমাদের শিল্পের নানা শাখায়, এবং আমাদের অন্যান্য বিষয়গুলো নিয়েও খুব আলোচনা হচ্ছে, যে কারণে ফেসবুক লাইভ এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে, এবং এই জনপ্রিয়তার ভেতর দিয়ে আমাদের দর্শকদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, আমাদের শিল্পীদের সঙ্গে, আমাদের যারা রিসোর্স পার্সন আছেন, শুধু তো শিল্প সাহিত্য নিয়ে কাজ হচ্ছে না, এখানে অর্থনীতি, রাজনীতি, অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এই যে আমি বলছিলাম যে বাইপাস, কোভিড-19 যে বাইপাস, সেই নানামুখী বিস্তার ঘটেছে, তার অংশ হিসেবে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের সঙ্গে অসংখ্য শুভানুধ্যায়ী বন্ধুগণ তারা সঙ্গ দিচ্ছেন, এই মধ্যরাত অবধি তারা জেগে থেকে আমাদের কথা শুনছেন, আমাদের আবৃত্তি গান শুনছেন। আমরা কতখানি ভালো শোনাতে পারছি আমরা জানি না, আমরা চেষ্টা করেছি, আমরা চেষ্টা করছি, কিন্তু এই যে একটা ভালো লাগা, একটা মানসিক একটা ট্রমার ভেতর থেকে মানুষকে বের করে আনা, তো এটি একটি চমৎকার একটি সামাজিক মিথস্ক্রিয়া, এবং এই সমাজটি এখন একটি বিশ্ব সমাজ। এটি শুধু বাংলাদেশ বা ভারতবর্ষ নয়, এখন অনলাইনটা একটি বিশ্ব সমাজে পরিণত হয়েছে, এবং আমরা পরস্পরকে চিনে ফেলেছি। আমাদের পারস্পরিক যে মিথস্ক্রিয়া, পারস্পরিক চেনা জানা, এর একটি দারুণ সম্মিলন ঘটেছে, এবং এই সম্মিলনটা শুধু শিল্পীদের মধ্যে নয়, শিল্পী, শ্রোতা, দর্শক, শুভানুধ্যায়ী সমস্ত মানুষ মিলে একটি যেন এক বৃন্তে পরিণত হয়েছে। তো এটি ভালো লাগার বিষয়, এবং সেই ভালো লাগাটি তৈরি হয়েছে একটি করোনা ভাইরাস থেকে, কোভিড-19 থেকে। তো চট করে আমি প্রথমেই বলেছিলাম যে আমি কি সময় বেশি নিচ্ছি কিনা, হ্যাঁ, আমাদের আহ, হ্যাঁ বেশি নিয়ে সময় ফেলছি। তো বলেছিলাম যে একটি মহামারী থেকে রক্ষার জন্য, এবং একটি মহামারীকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি খুব শক্তভাবে, খুব মানসিক শক্ত থেকে, দৃঢ় থেকে, সেভাবেই কিন্তু আমরা এ- একটি সম্মেলন ঘটাবার চেষ্টা হচ্ছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা সবাই একটি জায়গায় ইনভলভ হতে পেরেছি, এবং এই ইনভলভমেন্টের ভেতর দিয়ে আমাদের মানসিক, শারীরিকভাবে চাঙ্গা থাকা এবং পারস্পরিক সম্পর্কের যে জাল তৈরি হয়েছে, সে জালটাকে আরো নিবিষ্ট করা। তো আবারও সনাধিতিকে ধন্যবাদ, যে সনাধিতি চমৎকার কাজ করছে, এবং এই মাধ্যমের সবাইকে আনবার চেষ্টা করছে। এতে আমাদের শিল্প সমৃদ্ধ হচ্ছে, এবং আমরা পরস্পর সমৃদ্ধ হচ্ছি, এবং কার্যত এবং ইনফাইন যে আমাদের সমাজ উপকৃত হচ্ছে, মানব সমাজ উপকৃত হচ্ছে, এবং করোনা কাল কেটে গেলে আমরা নিশ্চয়ই এর একটি আউটপুট পাবো। আবারও ধন্যবাদ, বন্যাকে ধন্যবাদ, তানভীর, সৌরভ আজকে স্ক্রিনে আসেনি, তাকে ধন্যবাদ, সমাধিকে ধন্যবাদ, আমার দুজন বন্ধু মৌদি ভাই, সেলিম ভাইকে ধন্যবাদ, এবং আমাদের অনেক বন্ধুরা স্ক্রিনের সামনে আছেন, তারা রাত জেগে দেখছেন, আমাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ঋণের শেষ নেই। সকলকে ধন্যবাদ, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ সাধনদাকে। আমরা এবারে যাব সেলিম ভাইয়ের কাছে। সেলিম দুলারি বিশ্বাস আহ, আহ, বিদায়ী শুভেচ্ছা জানাবেন। আর যেটা বলার সেটা হচ্ছে, আসলে সময় তো নির্ধারণ করা আমরা একটু নির্ধারণ করে নিয়েছি, কিন্তু এখন অনেক সময় হয় না, ভালো লাগার জায়গাটা বেড়ে যায়। তো দাদার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল কথাগুলো কবিতা আর কি, এরকমই মনে হচ্ছিল, মনে হচ্ছে অনেকগুলো কবিতা শুনছি। তো খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আমরা এবার সেলিম ভাইয়ের কাছে যাই। সেলিম ভাই। আমি বলছি কি, আমি শেষ করবো না না মৌ শেষ করবে, কোনটা? আমি শেষ করলে মনে হয় মৌ ভালো হতো। শেষ মৌ করি, মৌ দিয়ে শেষ মৌ করি। বলে নিক, আমি শেষ করবো। আমি আচ্ছা, তাহলে মৌকে আগে দিব। আচ্ছা, তাহলে আমরা মৌর কাছে যাই। মৌ। প্রথমেই বন্যা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আহ্বান করার জন্য।
আজকে খুব মিস করলাম সৌরভ দাদাকে। আজ এই সনাধিতির বাচিকাটার জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল অনুষ্ঠান খুব ভালো লাগলো। তোমরা তো আছোই, তো আমার সঙ্গে আছেন আমার শ্রুতি নাটকের গুরু, আবৃত্তির গুরু, শ্রদ্ধেয় সেলিম দুরানী বিশ্বাস, এবং সঙ্গে রয়েছেন আমার খুব প্রিয় দাদা, খুব প্রিয় বাচিক শিল্পী সাধন দাদা। তো ওনার সঙ্গে আমার এই প্রথম অনুষ্ঠান, কিন্তু আমি ওনার আবৃত্তির বহুদিনের ভক্ত। দাদার কণ্ঠস্বর খুব ভালো লাগে। আম, দেখলাম আজ দাদাকে। আর বৌমণি মানে শীলা বিশ্বাস, উনি তো আমাকে খুব ভালোবাসেন, এবং আজকে ওনার অনেক কমেন্ট দেখলাম। আমি মানে বৌমণিকে বলছি, ধন্যবাদ দেব না, তুমি আমাকে এমনি ভালোবেসে যেও। আমি খুব খুশি। আর আমাদের সঙ্গে আজকে ছিলেন আহ, সবুজ দাদা। সবুজ দাদা, শ্রদ্ধেয় সবুজ দাদা, ওনার সম্বন্ধে কি বলবো, আমি যত বলবো তত কম হয়ে যাবে। আমি ওনার মতো এত বিনয়ী মানুষ খুব কম দেখেছি, এত বিনয়। তারপরে তিনি ভালো শিল্পী, গান খুব ভালো গান আবৃত্তি দারুণ করেন, ওগুলো তো পরে আসছে। এত বিনয়, মানে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি শিখি। হ্যাঁ, আর সাথে ছিলেন আমার দা ভাই। দা ভাই মানে তোমরা সবাই জানো, শ্রদ্ধেয় মীর বরকত দাদা, ওনাকে প্রণাম জানাই। রিনি দিদি ছিলেন সাথে, রিনি দিদিকে প্রণাম জানাই। আরো সবাই ছিলেন যারা আজকের দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, তাদের প্রত্যেককেই জানাই আমার প্রণাম, অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। ঈশ্বরের কাছে কামনা করি যাতে খুব তাড়াতাড়ি আমাদের পৃথিবী সুস্থ হয়ে ওঠে, আমরা যেন সবাই আবার সামনাসামনি সকলের আসতে পারি। শ্রদ্ধা জানাই আজকে যিনি ছিলেন শ্রদ্ধেয় কবি, যার কবিতা আমরা আবৃত্তি করলাম, কবি ইমরোজ সোহেল দাদাকে। অ্যাকচুয়ালি সেলিম দা আমাকে কবিতাটা পাঠিয়ে দিলেন, আমরা কিন্তু এই মানে জাস্ট তোমার লাইভেই প্রথম পড়লাম এরকম। যাই হোক, খুব ভালো লাগছে। আমি আবারও সবাইকে, সনাদিতির সকল সদস্যকে, বন্যাকে, সাধন দাদাকে, সেলিম দাকে, যারা আমাদের আবৃত্তি এতক্ষণ ধরে, অনুষ্ঠান এতক্ষণ ধরে দেখলেন, সকল প্রিয় দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, প্রত্যেককে আমার প্রণাম জানাই। আবার দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি। আমরা এবারে আবার যাচ্ছি আমাদের সেলিম ভাইয়ের কাছে। সেলিম ভাই শেষ করতে চাচ্ছেন, বোধহয় কোনো পরিবেশনা আমাদের জন্য রেখে দিয়েছেন আর কি, এরকম কিছু একটা। সেলিম ভাই, বিষয়টা সেলিম ভাই। বিষয়টা বলি, সেটা হচ্ছে যে আমি একদম সময় নষ্ট করব না। আসলে এখন যখন কোনো পারফর্ম থাকছে না, না কবিতা না গান, সেহেতু দর্শকরা আমার মনে হয় এখান থেকে বেরিয়ে চলে যাবে। কারণ আমরা এখন কথা বগর বগর করলে তারা কিন্তু থাকবেন না, এটা একদম নিঃসন্দেহে সত্য আর কি। তো যাই হোক, তবু বলছি যে এই সুন্দর আয়োজন, এই আয়োজনগুলো মানুষের জন্য ভীষণ কাজে লাগছে, যারা গৃহবন্দী অবস্থায় রয়েছেন, যারা একটু দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন, আমরা সকলেই আছি। তো এই ধরনের অনুষ্ঠান আয়োজন করো, সনাদিতির জন্য আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, যে আরো পর্ব অনেক এইভাবে চলতে থাকুক। আমি কথা বাড়াবো না। আর সাধনদা, আপনি যে কথা বলছিলেন, আপনার আবৃত্তি ভীষণ ভালো লাগে। আমিও খুব, মানে কি বলবো, আপনার সঙ্গে সেইভাবে ঢাকায় বহু বছর, মানে বাংলাদেশে অনেক বছর গেছি আমি, বহু মানে 1999 সাল থেকে আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি ঠিকই, নিশ্চয়ই মনের সঙ্গে মনের যোগাযোগটা আমাদের হয়ে গেছে, আমি এটুকু মনে করি। আমরা কেউ আলাদা নই। বোন তো আমার খুব কবিতা বোন, ওর সঙ্গে। আর আজকে মৌ, তুমি যেটা বলছিলে সবুজ ভাই ভীষণ বিনয়ী মানুষ, আমি বিনয়ী মানুষ কিন্তু অবশ্যই জানি, কিন্তু আজকে আমি ভীষণ রাগ করেছি তাকে, সেটা সবুজ দা জানেন কেন রাগ করছি। তারপরেও আবার বলছি, হ্যাঁ হ্যাঁ, একটুখানি ব্যাপারটা ইকো হচ্ছে বলে। তারপর সরকারি চাকরি নিয়ে চলে আসি। তো ঢাকায় থাকলে আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হতো এবং মূল স্রোতধারাতেই হয়তো থাকতে পারতাম। আমি জেলায় জেলায় চাকরি করি, ওই কারণে আর দেখা হয়নি। এখন তো দেখা হয়ে গেল, এখন সবার সঙ্গেই দেখা হবে এবং আমরা
খুব বড় করে একটা সম্মিলন হবে, আমরা ভেবে রাখছি মনে মনে যে আমাদের বিরাট একটি সম্মিলন হবে। বলি এবারে আহ, হ্যাঁ, অবশ্যই নিশ্চয়ই সম্মিলন হবে, আমরা সেই আশায় রয়েছি। আমরা মনে করি যে আমাদের ভাষা তো একটাই, বাংলা ভাষা। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, আমরা এটা মনে করি। তো সুতরাং আমাদের ওই কাঁটাতারের বেড়াটা কোনো বিষয় নয়। আমরা একদম সবাই সম্মিলিত হব, পৃথিবী সুস্থ হয়ে উঠুক, মানুষ ভালো হোক, সুস্থ হোক, আমরা সবাই যেন সম্মিলিতভাবে আবার দুই বাংলা এক করে দিতে পারি, কথায়, কবিতায়, আবৃত্তি, অনুষ্ঠানে। সেটাই আমাদের কামনা রইল। শেষে এ কথাই বলবো যে এস এম রাজার শেষের দিকটা এসেছিলেন, আমার মনে হলো শ্রাবণীদিও শেষে এসেছিলেন, শিলাদি, মিঠু ভাইয়া, এই এদেরকেও শুভেচ্ছা। আরো অনেকের নাম আমি চিনি না সেইভাবে, যারা এসেছিলেন প্রত্যেককে আমার যথাক্রমে শুভেচ্ছা, প্রণাম এবং ভালোবাসা রইল। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আরো কিন্তু এখন দুঃসহ এই মুহূর্তে আমরা কিন্তু খুব ভালো অবস্থায় নেই। তো আমি শেষ করতে চাইছি, আমরা যেহেতু রবীন্দ্র নজরুলকে দিয়ে আমি একদম শুরু করেছিলাম, শক্তি চট্টোপাধ্যায়ের সেই এটা দিয়ে আমি একটুখানি গানের জাস্ট একটা প্রথম মুখড়াটা দিয়ে আমি রবি ঠাকুরের আজকে সেই বর্ষাটাকে দিয়েই শেষ করতে চাইছি। সবাই খুব ভালো থাকুন, নমস্কার, শুভরাত্রি। বন্যা খুব ভালো থেকো, তানজির সৌরভকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, সে যেন ভালো থাকে। আগামী অনুষ্ঠানে সে যেন সঞ্চালনায় আসে, তোমরা দুজন মিলে কি সুন্দর সঞ্চালনা করো, এটা আমার খুব ভালো লাগে। সনাধিতির জন্য আবার শুভেচ্ছা। মৌ, তুমি খুব ভালো, আজকে সুন্দর সঙ্গ দিয়েছো, সুন্দর আবৃত্তি করেছো, তোমার জন্য অনেক 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 শুভেচ্ছা। এভাবেই তোমার আরো জয়রথ এগিয়ে চলুক। সাধনদা, আপনার আবৃত্তি খুব ভালো লেগেছে আজকে, আমার খুব ভালো লেগেছে, খুব ভীষণ ভালো শুনলাম আপনার। ধন্যবাদ, খুব ভালো থাকুন। ইমরোজ সোহেলকে আমি একটু শুভেচ্ছা জানাচ্ছি, চেষ্টা করেছি আপনার কবিতাটাকে উপস্থাপনা করবার। আর অনেকবার পড়তে হয়, আবৃত্তি মানে করবার জন্য কবিতা পড়তে হয় প্রচুর, তার ভেতরের নির্যাসটাকে আমাদের বুঝতে হয়, তো চেষ্টা করেছি আমরা। যাই হোক, গানটা দিয়ে, বর্ষার গান দিয়ে কিন্তু আমি চলে যাব। বন্যা, তুমি সেই মতোই শেষ করে দিতে পারো। সবাইকে অগ্রিম এই শুভেচ্ছা জানাচ্ছি আর শুভরাত্রি জানিয়ে কিন্তু আমি গানের মধ্যে ঢুকছি, কেমন? আমার সঙ্গে শুরু থেকে তোমরা একটু হারমোনিয়ামের সুর হয়তো শুনতে পেয়েছো, বন্যা, তোমার ভাবি অর্থাৎ আমার মিসেস কিন্তু হারমোনিয়ামে সহযোগিতা করছে পিছন থেকে। ঠিক আছে, তো যাই হোক, চলো। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে, এখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে, এখানে পথ নাই নাই রে। সেখানে অকারণে যায় ছুটে, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। আমরা এই যে বর্ষার আমাদের জীবাণুর মৌসুমে ফুটেছে বর্ষা ফুল, এই গানটা দিয়ে একেবারেই পরিপূর্ণ হলো আমাদের স্বনধিতির যে অনুষ্ঠান, স্বনাধিতি, সেই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে তিনজন নক্ষত্র, বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের আবৃত্তি অঙ্গনের তিনজন নক্ষত্র এবং প্রথম সারির আবৃত্তি শিল্পীদের তিনজন শিল্পী আমাদের মাঝে ছিলেন এবং আমাদের স্বনাধিতিকে উজ্জ্বল করে দিলেন। কিছুটা সময় আমরা আলোতে ছিলাম, অনেকটা আলো নিয়ে আমাদের আলোকিত করে গেলেন এই তিনজন মানুষ। আশা করি দর্শক আপনাদেরও ভালো লেগেছে। তা তো আমরা দেখেছি আপনাদের মতামত গুলো পড়ে, অনেক মতামত পড়তে পারিনি, যারা অনেক কষ্ট করে মতামত দিয়েছেন কিন্তু আমরা পড়তে পারিনি, আমাদের সময় কম ছিল তাই হয়তো আমরা পড়িনি, অথবা কিছুটা অগোচরে ছিল কিছু মতামত, সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয়নি বলে পড়িনি, এজন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা এভাবেই থাকবেন আমাদের সাথে, এবং আমাদের সাথে যারা ছিলেন এভাবেই হয়তো তারাও থাকবেন আমাদের সাথে সব সময়, হয়তো অনুষ্ঠানের মঞ্চে থাকবেন কিংবা আমাদের পিছনে থাকবেন, সবসময় সাহায্য করবেন। এই মানুষগুলো আমাদের সাহায্য করেন বলেই আমরা আপনাদেরকে সুন্দর
সময় উপহার দিতে পারি এবং এই সুন্দর সময় উপহারের প্রচেষ্টাই অব্যাহত থাকবে সবসময় সনাধিতির। সেই প্রত্যাশাই আজকে শেষ করছি। আর কিছু বলছি না। যারা এসেছিলেন, যারা অতিথি ছিলেন আজকে সাধন দাস ছিলেন মৌপাঠক সিংহ এবং সেলিম দুরানী বিশ্বাস, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের সনাধিতির পক্ষ থেকে। ভালোবাসা জানাচ্ছি আমার আর সৌরভের পক্ষ থেকে। অনেক অনেক শুভেচ্ছা এবং আরেকটি কথা না বললেই নয়, আমরা মৌ যেটা বলেছিল যে আমরা সুস্থ পৃথিবীতে ফিরবো। হ্যাঁ, আমরা সুস্থ পৃথিবীতে ফিরবো, শুধু মুখোমুখি নয়, আমরা হাতে হাত ধরে ফিরবো। কোনো দূরত্বই থাকবে না আমাদের মধ্যে। আমরা এত কাছাকাছি হয়ে আবার সেই রকমই মঞ্চে মঞ্চে অনুষ্ঠান করব যেরকম করতাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আমরা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে শুভরাত্রি। মৌসুমী,